স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি ভবিষ্যতের ব্যবস্থাপক নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এইচআর কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সৌদ বিন মাসুদ। মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে ভবিষ্যতের যারা ব্যবস্থাপক হবে, ম্যানেজার হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন, আপনারা ট্রেনিংয়ের কথা বলছেন। তাই যদি হয়, একটা ভালো এইচআর ডিপার্টমেন্ট প্রত্যেক প্রতিষ্ঠানে থাকা দরকার। সব প্রতিষ্ঠানে কিন্তু ভালো এইচআর থাকবে না, হয়তো সেই লোকের ঘাটতিও রয়েছে। তাহলে আসলে এইচআর ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত ভবিষ্যতে কথা চিন্তা করি, আমরা বেশি করে মানুষকে প্রশিক্ষণ দিতে চাই? আমি একটা ব্লু প্রিন্ট দিয়ে দিচ্ছি। বলুন। আমি আগে বলে রাখছি, যারা এখানে এইচআর এ পড়াশোনা করছে, হ্যাঁ, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ এইচআর এর লোক কম। বলুন। আমি আগে বলে রাখছি, যারা এখানে এইচআর এ পড়াশোনা করছে, হ্যাঁ, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ এইচআর এর লোক কম, চাকরির বাজারটা ভালো, স্বাভাবিক। হ্যাঁ, বাজারটা ভালো। 10 বছর পরে এই এইচআর আউটসোর্সড হয়ে যাবে, আমরা করব এইচআর এর কাজ। তাহলে কে করবে এইচআর এর কাজ? ভেতরে ম্যানেজমেন্টের মধ্যে তারা, এই যারা ম্যানেজার্স, তারাই কিন্তু অ্যাকচুয়ালি এইচআর এর কাজ করবে। এক্সাম্পল, একজন রিক্রুট করতে হবে, তার রিক্রুটমেন্টটা কে ডিসিশন ফাইনাল নেয়? লাইন ম্যানেজার। একজনের ট্রেনিং লাগবে, ডেভেলপমেন্ট লাগবে, সেটা অ্যাকচুয়ালি বোঝে কে সবার আগে? লাইন ম্যানেজার। দ্য ম্যানেজার গেট দ্য থিংস ডান। আচ্ছা, রাইট। অ্যান্ড দ্য ম্যানেজার ইজ নট সাপোজ টু ডু এভরিথিং। হ্যাঁ, এই জন্যে এই 10 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটতে চলেছে বাংলাদেশে, একদম কনফার্ম। আপনি দেখছেন যে 10 বছর এই পরিবর্তন দেখতে? হ্যাঁ, একদম গুনে গুনে 10 বছর। হিয়ার কামস দ্য কর্পোরেট কালচার। আপনি যেটা বলছেন, এই কর্পোরেট কালচার কি আসলে এখন আছে আমাদের? কারণ আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী কিন্তু ফ্যামিলি রান। আমি যদি বাংলাদেশের প্রাইভেট সেক্টর কথা বলি, ফ্যামিলি রান, সেখানে কিন্তু এই কর্পোরেট কালচারটা নাই, যেখানে ওনারাই হয়তো কাজ দেখেন। সেখানে খুব কম প্রতিষ্ঠানে আপনি প্রফেশনাল সিইও পাবেন। তাহলে সেই জায়গাটা কি আমরা আসলে কাজ করছি কিনা, বা সেইটা প্রস্তুত কিনা বাংলাদেশের? এটা প্রস্তুত, রাইট আর রং, দুটাই এই প্রশ্নের উত্তর। আমি আগে রাইটটা বলি। রাইট। থার্ড জেনারেশন যারা ব্যবসা করছে, তারা ইয়াং পিপল আর দেয়ার অ্যাজ সিইওস, অর্থাৎ বাবার আগে কেউ করেছে, রাইট, বা দাদা করেছে, এরপরে বাবা করেছে, এখন ছেলে চায় নতুনত্ব, সেখানে কিন্তু হচ্ছে। আমার সাথে অনেকের কাজ হচ্ছে, দে ওয়ান্ট দ্য চেঞ্জ, একটু মন মানসিকতার এদিক ওদিক আর কি, হেরফের। এইবার আদার সাইড অফ ইট উইচ ইজ ডেঞ্জারাস, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। এর মানে হচ্ছে এটা আমার সম্পত্তি, আমার মতো করে চলতে হবে, মাই ওয়ে হ্যাজ টু বি এস্টাবলিশ। এটা করা যাবে না। এইচআর কাজ আমি এটা করতে পারবো না। আমি যদি করতে চাই, তখন কিন্তু ইয়াং জেনারেশন, মিড ম্যানেজমেন্ট আমার সাথে থাকবে না, অন্য কোথাও চলে যাবে। আচ্ছা, সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট জাহিদ ভাই। এই যে মিড ম্যানেজমেন্ট চলে যাবে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে কিছু মানুষ চলে যাবে, আর একটা প্রতিষ্ঠান জয়েন করবে, এটা খুবই স্বাভাবিক একটা চাকরির বাজারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে খুবই স্বাভাবিক। এই ট্যালেন্ট রিটেনশনের জন্য তাহলে আসলে কি থাকতে পারে বা কি করা যেতে পারে, যাতে সহজেই একটি প্রতিষ্ঠান থেকে মানুষ চাকরি ছাড়া আরেকখানে না যায়? কিভাবে মানুষকে রক্ষা করা, মানে কাউকে ধরে রাখা যাবে কিভাবে সম্ভব? কাউকে তো ধরে রাখা যাবে না, লাভ কি? ট্যালেন্ট রিটেনশন ইজ সাচ এ থিং, এইটা না মানে চিকেন এন্ড এগের মতো প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা। সো আই অলওয়েজ ট্রাই টু রিক্রুট সামওয়ান যে তার 2টা পোস্ট পর্যন্ত যেতে পারবে। সবাই এভাবে চিন্তা করা উচিত। এইবার আসে হচ্ছে নতুন প্রজন্মের অবস্থাটা। নতুন প্রজন্মের আপনি হয়তো শুনে থাকবেন, যারা জানে না, এটা খুব ইন্টারেস্টিং হবে, হচ্ছে যে ওয়াইজেন, তারপরে জিজেন। তো এই যে ওয়াইজেন এবং নিউ জেনারেশন, এরা দিনের পর দিন কি করবে, ডিফারেন্ট কাইন্ড অফ এনভায়রনমেন্ট চাবে, এবং তাদেরকে ধরে রাখা যাবে না, এবং তারা সারা জীবনের জন্য ওদেরকে গুড বাই না বললেই হলে, দে মে কাম ব্যাক। আই জেনারেশন, যেটা নাকি আমার ছেলে যে জেনারেশনে চলে আসছে, ওরে বাপ, এটা সাংঘাতিক অবস্থা। এরা 4-5 বছর বেশি চাকরি করবে না, এরা ইল্যান্সার হয়ে যাবে, এবং জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ইজ নট এ প্রবলেম এট অল। Absolutely. We have everything. Everybody has everything. The access, it's so cheap. It's possible. এই ক্ষেত্রে লোক নেওয়ার ক্ষেত্রে, রিক্রুটমেন্ট ক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছেন যে একটা খুব ব্রিলিয়ান্ট একটা ক্যান্ডিডেটকে পাওয়া গেল, কিন্তু অনেকে নিতে চান না, ভয়ে যে সে ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট এখানে 1 বছর বেশি থাকবে না। তাহলে একটা কোম্পানির স্ট্র্যাটেজি কেমন হবে, যে আমি কি একটা ইন্টারভিউ থেকে বেস্ট ওয়ানকে বেছে নেব, নাকি একটু মিড র্যাঙ্কে বেছে নেব? কোনটা ভালো বা খারাপ কি আছে? যদি বেস্ট ওয়ান পাওয়া যায়, সে হচ্ছে হাই পটেনশিয়াল। রাইট। এদেরকে বেঁধে রাখার জন্য ট্রেনিং, ডেভেলপমেন্ট এসব দরকার নেই, দরকার হচ্ছে বেশি বেতন দিতে হবে, এটা একটা খরচ। আর যে এভারেজ, তাকে
অনুশীলন করায়, কোচিং করায়, ওই জায়গায় নিয়ে যেতে হবে, হয়ে গেল, হিসাব মিলে গেল। একটা কোম্পানি দুজনকে নেবে নাকি মানে কাকে প্রেফার করবে, মিড র্যাঙ্কিং নাকি একদম হাই পটেনশিয়াল যে পাবে? ডিপেন্ডিং অন দ্য গেম প্ল্যান জাহিদ ভাই। এখানে আচ্ছা, একটা কোম্পানি যদি দেখে ভবিষ্যতে আমার কালচার চেঞ্জ দরকার আছে, তখন একটা মিক্স নেবে, হয়তো দুজনের মধ্যে একজনকে নিল হাইপট, আর আরেকজন যে নাকি এভারেজ ছিল তাকে নিবে ভবিষ্যতের জন্য রেখে দিল ইন্ট্রে, অথবা উল্টা যদি করতে পারে, অর্থাৎ অ্যাভারেজকে নিল, হাইপটের সাথে যোগাযোগ রাখলো। আচ্ছা আচ্ছা। চাকরি মানে জব বা ট্যালেন্ট রিটেনশনের ক্ষেত্রে একটা বড় কথা সবসময় বলা হয় যে বেতন একটি বড় সুবিধা, বেতনের সাথে আরও টাকা অন্য সুযোগ সুবিধার কথা বলাই হয়ে থাকে, কিন্তু এর বাইরেও কিছু দিক আছে, কর্পোরেট ভ্যালুজ, কালচার, এইটা কি, মানে এটা আসলে কালচারটা কি, কেন একজন মানুষ বেশি বেতন পেলেও আরেকখানে যাবে না, কি সেটা কি? আমি একটা জরিপ করেছি, হ্যাঁ, লিঙ্কডইনে। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সাউদ বিন মাসুদ লিঙ্কডইনে গেলে এটা পাবে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ দ্য ওয়ান থিং ইউ ওয়ান্ট ফ্রম এ কোম্পানি, অনলি 2% বলেছে স্যালারির কথা, এটা লেটেস্ট, আগের না। বাকি সবাই বলেছে এজ গ্রুপ হচ্ছে 25 থেকে ঊর্ধ্বে 62 বছরও আছে, তারা চায় একটা ভালো বস, একটা ভালো কোচিং, লার্নিং স্পেশালি, যেখানে শেখা যাবে, শিখে অন্য জায়গায় চলে যাবে, এখন কি করা যায়, এইসব চায়। হ্যাঁ, এইসব চায়। বেতনটা মেইন বিষয় না, তবে বাজারে দেখতে হবে যে কে কিরকম বেতন দেয়, সেই অনুযায়ী তার কোম্পানি প্ল্যান আছে, ওরকম একটা হিসাব করে নিতে হবে মোটামুটি, ওই বছরের জন্য না, 2-3 বছর ভেবে একটা 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 সামঞ্জস্যতা থাকা উচিত, নো ডাউট। আমাদেরও করতে হয়, শিওর, অন্যান্যদের, আপনাদেরও তো কম্পিটিশন আছে, আমাদেরও আছে, সবখানে এই কম্পিটিশন থাকে। আপনি বলছিলেন যে ভালো বস চাই সবাই, ভালো বস এটা কার উপর নির্ভর করে, আর দুজনের পক্ষে নাকি লাইন ম্যানেজার শুধু, বা যিনি রিপোর্ট করছেন রিপোর্টের ক্ষেত্রে কার ভূমিকাটা বেশি ভালো, মানে এই পরিবেশটা ওয়ার্কিং রিলেশনটা ভালো রাখতে হলে কার গুরুত্ব বেশি? আগে বলে নেই, বসের দায়িত্ব কম, বস ইজ এ লোনলি পারসন, তার দায়িত্ব হচ্ছে তার ডেপুটির দায়িত্ব বেশি এই বসিং রিলেশনশিপটা ভালো করার জন্য। সো কিভাবে? ওয়ান, একটা হচ্ছে আমার যে বস, সে কি পছন্দ করে, সে লোনলি কিসের জন্য, কোন সময়টা, what she or he does in the evening time rather than office time. These are the tricks. Number 3, যে আমার বস কি ধরনের একটা চরিত্র, সে কি এখন কথা শুনতে পছন্দ করছে না পরে বললে হবে, তো প্রায়োরিটাইজেশন। তো এগুলো বেশি বেশি কোথায় চলে গেল জাহিদ ভাই, যে নাকি বসের আন্ডারে, তার দায়িত্ব বেশি, রাইট, রিলেশনশিপটা ভালো করে। এখানে এই ঠিক আছে, ব্যক্তিগত রিলেশনশিপ অবশ্যই রাখতে হবে, কিন্তু কাজের একটা স্ট্রাকচার থাকা উচিত। বস যদি বললো না এখন এটা করতে হবে, এক ধরনের তো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। হ্যাঁ, বস দেরি করে আসলেন, উনি যাবেন শেষ সময়, তো ওনার প্রায়োরিটি আলাদা, একজন রিপোর্টের প্রায়োরিটি আলাদা, সেইখানে যদি দুই পক্ষের কি এক ধরনের থাকা উচিত কিনা, একটা সমঝোতা থাকা উচিত কিনা। ঠিক, একদম ঠিক। বসের একটা কোচ তো আছে, হ্যাঁ, বস আছে, এখন সে ইন্টারভিউ করবে আর কি, এই হোয়াটস গোয়িং অন, ঠিক আছে। এই ব্যালেন্স কোনোদিনই হবে না, কোনোদিন বস রেগে যাবে, কোনোদিন ডেপুটি রেগে যাবে, এটা চিকেনের নেক, আচ্ছা, চলতে থাকবে। আমি ফিরে আসি আবার উদ্যোক্তার ক্ষেত্রে। যখন একজন মানুষ কাজ শুরু করে, ব্যবস্থাপক হিসাবে একটা প্রতিষ্ঠানে কাজ করে, এরপরও কি তার কখনো যদি সে এন্টারপ্রেনার হতে চায়, উদ্যোক্তা হতে চায়, তখন তার আসলে কি ধরনের অ্যাসেসমেন্ট থাকা উচিত তার নিজের সম্বন্ধে একজন এমপ্লয়ি? ইচ্ছা লেগে থাকতে হবে, ইচ্ছা লেগে থাকতে হবে এন্টারপ্রেনার হওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দেই, আমার একটা ইন্টার্ন ছিল, সে ইচ্ছা হয়েছিল তার যে চাকরি না করে, আমি লস করলাম তাকে, সে আমাকে বলল যে আমি উত্তরাতে আমার বাবা রিটায়ারমেন্টের পরে কিছু পাখি ক্রস ব্রিডিং করেছে, এটা নিয়ে ব্যবসা করবো। এই করতে করতে লেটলি বাপ বেটি মিলে ওরা এখন অ্যাসেট ডেভেলপমেন্টের ব্যবসা করে, ঢাকা থেকে গেছিল। ধন্যবাদ জানাব মাসুদ। তার মানে হচ্ছে ইচ্ছাটা হচ্ছে বড় কথা, ভালো কথা। সময় সর্বজন আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।